আমি আজকে দেখছিলাম কিছু মানে নেটে ঘেটে যে প্রথম যে এখানে যে ভারতবর্ষে যে প্রবাদ স্টুডিও নামে এখানে যারা আপনারা অভিজ্ঞ ব্যক্তি প্রবাদ স্টুডিও FTII অর্থাৎ এই যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সেটা প্রথমে প্রবাদ স্টুডিও নামে যেটা শুরু হয়েছিল 1933 এবং এখানে আমার পূর্ববর্তীবালা বলেছেন যে 1895-এ প্রথম সিনেমা শুরু হয়েছিল সামবডি হ্যাজ টোল্ড। তো কিন্তু দেখুন রূপটা বোধহয় 1993-তে তো এই যে ইনস্টিটিউট 1993 শুরু হয়েছে সেটাই কিন্তু আলটিমেটলি এটা ছিল কোলাপুরে, সেখান থেকে সেটা চলে যায় পুনাতে। আমরা ছোটবেলায় পুনা ফিল্ম ইনস্টিটিউট বুঝতাম না, আরে আমরা তো শুধু সিনেমা দেখতে ব্যস্ত, এখানে রূপালী পর্দায় আমরা বলতাম রূপালী পর্দায় আজকে এই ছবিটা চলবে, রূপালী পর্দা আর এখন কিন্তু খুঁজে পাই না। কিন্তু এর মধ্যে একটা আনন্দ যখন রিক্সা দিয়ে মাইকিং করে যেত, আজকে রূপালী পর্দায় তো তারে নতুন সিনেমা আসছে তার সম্পর্কে বলছে। আরেকটা খুব মজার বিষয়, আমার ফ্যামিলি কিন্তু ফিল্ম কি বলে ফিল্ম প্রোডাকশন এজ ওয়েল এজ এক্সিবিটারের সাথে যুক্ত, বহু সিনেমা হল আমাদের আছে। তো এখানে যে বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী যেটা রিকোয়েস্ট করেছেন, আমি এতটুকু বলতে পারি, আমি যেমন আপনাদেরকেও কিছু রিকোয়েস্ট করলে আপনারা অনেক সময় শুনেন, তা আমিও যদি আমার ফ্যামিলির যদি বলি যে আপনিও কিন্তু তাদেরকে সাহায্য করুন, এবং তাদের মধ্যেও সেই আমি দেখেছি জেনারেসিটিটা আছে, এবং অবশ্যই আমরা এই বিষয়ে আমি হেল্প করবো, সেটা আমি বলতে পারি। আমরা সত্যি যখন ইতিহাস আমরা দেখি যে এই যে FTII ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটা পুনাতে 1960-তে সেটা এস্টাবলিশ হয়েছিল, এবং ওখানে যেসব ব্যক্তি ডাইরেক্টর অনেকজন ব্যক্তি সেখানে তাদের দায়িত্ব পালন করেছেন, এবং কিছু আছেন যারা তাদেরকে প্রেসিডেন্ট বলা হয়, আমি জানি না ইট ইজ রিটেন প্রেসিডেন্ট। তো সাম অফ দেম জাস্ট আই উইল নেম দেয়ার নেম, শ্যাম বেনাগল, মৃণাল সেন, দেন আদর গোপাল কৃষ্ণন, মহেশ ভাট, দেন গিরিশ কর্নার, বিনোদ খান্না, দেন অনুপম খের, দেন শেখর কাপুর, এই ধরনের ব্যক্তি এইসব ফিল্ম ইনস্টিটিউটের সাথে যুক্ত ছিলেন, প্রেসিডেন্ট হিসাবে ওনারা কাজ করেছেন। যেহেতু দে হ্যাভ মেড দ্য হিস্ট্রি, এগুলো মধ্যে আমরা 3 জেনারেশন পরে আমাদের সম্পর্কে অনেকে তখন আমাদের সম্পর্কে বলবে যে ত্রিপুরাতে এরকম ফিল্ম ইনস্টিটিউটের যে বিপ্লব কবর মতো এরকম লোক ছিলেন, তাদের নাম কিন্তু আগামী দিন, আজকে ওদের নাম আমরা বলছি, আমরা আগামী দিন নিশ্চয়ই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ফিল্ম ইনস্টিটিউট যেটা আমার পূর্ববর্তী বক্তার মাননীয় মিনিস্টার হয়েছেন, অরুণাচল প্রদেশে কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু ফান্ড দিয়েছে আমাদের মানে ইউনিয়ন মিনিস্ট্রি থেকে। কিন্তু আমার কাছে যা খবর, তারা কিন্তু সেইভাবে কিছুই পূর্ণাঙ্গভাবে কিছু তৈরি করতে পারেনি। সেই তুলনায় আমাদের ত্রিপুরার আমাদের বাজেটের থেকে আমরা ICT ডিপার্টমেন্টের থ্রুতে যেভাবে আমাদের যে উদ্যোগ, আমাদের স্টেট ছোট হতে পারে, 3rd smallest স্টেট ইন দ্য কান্ট্রি, কিন্তু আমি দেখেছি, আমি জানি না, আমাদের হয়তো একটা ইনহেরেন্ট একটা ক্যারেক্টার হতে পারে আমাদের, যে কিছু একটা কাজ দিলে সেই কাজটাকে নিপুণভাবে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমরা যেহেতু স্টারভেশনের মধ্যে যখন মানুষ থাকে, এই যে কালচার, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো এর জন্য যে আমাদের যে মানে একটা স্টারভেশন প্ল্যাটফর্ম পাচ্ছিলাম, তো এর মধ্যে যখন এই প্ল্যাটফর্মগুলো আমাদের সরকার থেকে দিয়ে গিয়ে আমরা সাথে সাথে কিন্তু এর জন্য উদ্গ্রীব হয়। আজকে জাপানের এত উন্নতি হয়েছে কেন? কারণ জাপানের মধ্যে কতবার বোমা ফেলেছে, শেষ সেখান থেকে আরো উঠে এসে। তো স্টার গরিবের অনেক সময় আমরা দেখি গরিব ছেলে মেয়েদের পড়াশোনায় নাকি খুব ভালো ফার্স্ট হয়, টপ হয়, আর একজন ধর্নাঢ্য ব্যক্তির ফ্যামিলি দেখা যায় সেই পড়াশোনা, অর্থাৎ সেদের জীবন যুদ্ধে তার ভিতর যে সেটা যখন আসে, আমার ত্রিপুরাতে এইরকম একটা মানে একদম মানে অন্তিম জায়গার মধ্যে ভারতবর্ষে একটা কর্নারে, সেই জায়গায় মানুষের মধ্যে এই সুযোগগুলো আসে, এবং আমাদের মাননীয়
প্রধানমন্ত্রী বারবার বলছেন ইউথ হচ্ছে আমাদের ফিউচার, 60 থেকে 65% আমাদের ইউথ ভারতবর্ষের, এবং উনি যে জায়গায় যান এই ইউথদের উপর ভিত্তি করে কিন্তু ওনার যা বলা, ওনার যা করা, ওনার যে স্বপ্ন সেইগুলো কিন্তু আজকে সেইভাবে, কারণ এটা এই ধরনের যে ইউথের যে আমাদের রিসোর্স সেটা পৃথিবীর আর কোথাও নেই। তো সেইভাবে আমরা যেটা বললাম ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও আমাদের যারা ইউথরা আছেন বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় চাকরি দিচ্ছি। আমরা যেটা একটু আগে আমাকে যখন মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে ওনারা যে সার্টিফিকেট কোর্স করছেন আগামী দিনে এরা তো তাহলে কিভাবে সাহায্য করা যায়, তখন আমি বললাম যে কথাটা উনি একটু আগে বলেছেন যে বিভিন্ন যে এমএসএমইর মধ্যে বা আমাদের যে বিভিন্ন স্কিমগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই স্কিমের মধ্যে রেখে ওনাদেরকে হেল্প করা যেতে পারে, আমরা একটা পলিসি বানাতে পারি। আমরা এরকম করেছি, কিছুদিন আগে আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় একটা রাজ্য পূর্ণাঙ্গ সাক্ষরতার দিকে রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। এবং অদ্ভুত আগে কিন্তু সাক্ষরতা রাজ্য মানে কি, মানে মিজোরাম এবং গোয়ার পরে, অর্থাৎ সাইন করে না, কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। পপুলেশনের দিক দিয়ে যদি দেখি আমাদের ত্রিপুরা কিন্তু সেখানে মানে এদের থেকে অনেক বেশি, অর্থাৎ 95.6% ইউনেস্কোর যে গাইডলাইন সেখানে, আর 95% যদি হয় তাকে পূর্ণাঙ্গ যে স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। ত্রিপুরা থেকে এরা যে আজকে সাক্ষরতার দিক দিয়ে এত গেল, তাদেরকেও আমরা কিভাবে ট্রেনিং দেওয়া যায়, স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা কিছুদিন আগে আপনারা জানেন প্রায় 2 দশক বা তার থেকে 2 দশক ধরে 23 বছর ধরে যারা মিজোরাম থেকে সেখানে রিয়াং শরণার্থীরা এসেছেন, কেউ কোনোদিন ওদের কথা ভাবেনি। আমাদের সরকার আসার পর তাদেরকে আমরা রিহেবিলিটেট করেছি। 800 কোটি টাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হোম মিনিস্টার সাহেব আমাদের দিয়েছেন, সেই জায়গায় ওদেরকে রিহেবিলিটেট করেছি বিভিন্ন জায়গায়, প্রায় 12টা জায়গার মধ্যে। তো সেখানে যখন মাননীয় গৃহমন্ত্রী যে এসেছিলেন, আমবাসার কাছে একটা জায়গায় আমরা গেছি, উনি বলছেন যে ঠিক আছে রেশন দিচ্ছি, ঘর দিচ্ছি, ওখানে হাসপাতাল আছে, ইলেকট্রিসিটি আছে, সব আছে, আমরা দিচ্ছি ত্রিপুরা সরকার থেকেও। কিন্তু ওনাদের ব্রেড এন্ড বাটার ডেইলি আমরা ফিক্সড ডিপোজিটের টাকা রেখেছি, এই সুদ দিয়ে খাইয়ে তো আর কতদিন খাবে, তার জন্য বলে গেছেন উনি যে না ওনাদের এই ধরনের স্কিল ডেভেলপমেন্টে যুক্ত করা, এবং আমরা সেটা কিন্তু করেছি। আমি নিজে গিয়ে টুল কিট দিয়ে এসেছি আমি ছয়লাঙ্কার মধ্যে, এবং এই যে বিভিন্ন কেউ চুল কাটছে, কেউ বিউটিফিকেশনের ব্যস্ত আছেন, কেউ কার্পেন্টার, এই যে ওয়েভিং এর সিস্টেম সেগুলো ট্রেনিং দিই। তো আমাদের কথা হচ্ছে যে এই যে এই সুযোগগুলোতেও খালি চাকরি করলে তো হবে না, এইভাবে তো হবে না। আমরা চাকরি প্রচুর দিয়েছি আমাদের সরকার আসার পরে, এবং অত্যন্ত ট্রান্সপারেন্সির সাথে আমরা সেই কাজটা করেছি। আমার খুব ভালো লাগছে যে যারা এই FTI থেকে পাশ করেছিল, আমার মনে আছে আমি বোম্বেতে যখন, সাধারণত সবাই কিন্তু একটা থাকে যে বোম্বেতে ইনস্টিটিউট কি আর স্টুডিও কি বুঝতাম না, আমরা বললাম স্টুডিও যেটা এটাই বুঝি সব কিছু। এই স্টুডিও দেখার জন্য ঢুকতে তো পারিনি, বাইরে দাঁড়াতে হচ্ছে, কিন্তু যেহেতু গেছি ভাই একটু ঢুকে দেখি আর কি স্টুডিওর মধ্যে যাওয়া যায় কিনা। তো এইরকম খেলার কারণে ন্যাশনাল মিট করতে গিয়েছিলাম, তো বললাম যে যাই একটু, একটু ইচ্ছা আছে, তো এসে তো বলতে পারবো ভাই বন্ধু বান্ধবদের দেখো আমি এরকম হিরোকে দেখে এসছি, হিরোইনকে, তো ঢুকতে পারি। কিন্তু ইনস্টিটিউট একটা ফিল্ম বানাতে গেলে কি কি লাগে, সেখানে তো এটা একটা ফিনিশিং এরিয়া। যে কোনো স্টুডিওতে আজকে আসামে কিন্তু মানে এখানে ফিল্ম প্রডিউসার আছে, মণিপুরে প্রডিউসার আছে, কিন্তু ইনস্টিটিউট নেই। তো এই যে বিষয়গুলো এর ধ্যান ধারণা আমার তো নেই বা ছিল না, আজকে আস্তে আস্তে করে কিছু হচ্ছে। আর সাধারণ মানুষ যারা আছেন এবং যারা এর সাথে যুক্ত তারা নিশ্চয়ই এই জিনিসগুলো জানবেন। আমি অত্যন্ত আজকে আমি এগুলো দেখছিলাম যে সিনেমেটোগ্রাফি, এসব শব্দ তো আমাদের মেডিকেল টার্ম তো অন্যরকম। সিনেমেটোগ্রাফি বলার জন্য আমি এখানে ভাষণ দিয়ে দেবো। দ্য আর্ট টেকনিক অফ সায়েন্স অফ ফিল্ম মেকিং, দ্য প্রসেস অফ শুটিং, ডেভেলপমেন্ট অফ দ্য ফিল্ম, এটাকে বলে সিনেমেটোগ্রাফি। ভাইস চ্যান্সেলর সাহেব এখানে আছেন, উনি বুঝতে হবে। সাউন্ড ডিজাইন, এটা আর কি সাউন্ড ডিজাইন আছে, আর বুঝেছি দুটো সাউন্ড এরকম না। দ্য আর্ট অফ ক্রিয়েটিং, রেকর্ডিং, মিক্সিং অফ অল অডিও এলিমেন্টস টু বিল্ড ইমেন্সিভ
যে auditory words for media like films, TV, theater, enhancing storytelling, তার যে মুড এবং ইমোশন সেই মধ্যে কিন্তু সাউন্ড ডিজাইনটা আছে। কত পরিশ্রম এইসব করে আমরা তো টিভির পর্দায় বসে থাকি আর দেখি, কিন্তু এর পেছনে যে কত লোকের অবদান আর কত কিছু তার শিখতে হয়। স্ক্রিন অ্যাক্টিং, এটা কি পারফর্মিং করে ক্যামেরা ইন ফিল্ম মিডিয়া, মুভিতে, টিভিতে, ওয়েব সিরিজে, এই যে ক্যামেরা যে তার যে খেল, তার জন্য এই যে স্ক্রিন অ্যাক্টিং সেগুলো শিখতে হবে। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, এটা আবার কি দ্য art of deeply understanding, then enlarging, then enjoying movie beyond more entertainment. Entertainment দেবো, তারপরও যে আরো কিছু এটার মধ্যে আছে কিনা সেটা কিন্তু ইনক্লুড করতে হবে, তবে গিয়ে এটাকে এই যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, তবে অ্যাপ্রিসিয়েশন পাবে, এই ফিল্মটার অ্যাপ্রিসিয়েশন পাবে মানুষের কাছে। তো এই জিনিসের জন্য এই যে তার যে স্কিল, এর জন্য এই ফিল্মের সাথে যারা যুক্ত ইনস্টিটিউট সেগুলো জানবে। প্রোডাকশন ম্যানেজমেন্ট আরেকটা ইম্পর্টেন্ট। এখন আমরা প্রোডাকশন ম্যানেজমেন্ট আমরা বলি, ও আচ্ছা ফিল্ম প্রডিউস হয়েছে, এরকম কিভাবে করে দ্য ক্রুশিয়াল প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড ওভারসিং অল লজিস্টিক অ্যাসপেক্ট, লোক আছে কিনা, সব ইনস্ট্রুমেন্ট আছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, দেন বাজেট, আমি করলাম পয়সা নাই, তাহলে লাভ কি হবে? এই ফিল্ম করতে গেলে কত টাকা খরচ করতে হয়, এই তবে তো যে ফিল্মটা হবে, সেইগুলোর যে আর্ট সেটা এই ফিল্ম ম্যানেজমেন্টের কোর্স যদি করে এবং তার শিডিউলিং কবে সেটা আলটিমেটলি ফিনিশিং যেটা হবে, কবে শিডিউল করা, কোন জায়গায় শুটিং হবে, কি হবে, ক্রিউ, এক গ্রুপ অফ পিপুল ওয়ার্ক টুগেদার, একসাথে যখন কতজন লোক আছে, কোথায় কোথায় তাদেরকে দেওয়া হবে, এবং লোকেশন কোন জায়গায় হবে, অ্যান্ড ইকুইপমেন্ট ছাড়া তো হবে না, টু ব্রিং এ ক্রিয়েটিভ ভিজন টু লাইফ। আমি বারবার বলছি, সমস্ত কিছু এখন ফিল্ম দুনিয়ার মধ্যে আমরা আগে দেখতাম সত্যজিৎ রায় এবং মৃণাল সেন বা এরকম যারা বহু পুরনো যারা সিনেমা করতেন, আমরা তো এই ফিল্মগুলো হচ্ছে আসল ফিল্ম। মানে এখন তো হিন্দি সিনেমার মধ্যে বা এক জায়গাতে লাভ মানলো, মানে দেখা গেল যদি আপনি লাভ দেন তো আপনাকে হসপিটালে চলে যাবে, কিন্তু এইগুলো কিন্তু মানে আসলে কিন্তু এগুলো সমাজে দেখা যায় না। সমাজে যা দেখা যায় সেগুলো নিজের যিনি ডিরেকশন দিচ্ছেন সেগুলো, যা স্ক্রিপ্ট রাইটার, এখানে উনি যে প্রাইজটা পেয়েছেন বা উনাকে যেভাবে সম্মান দিল যে লাপাতা লেডি, সেটা কিন্তু বিহারের কিছু নিয়েছে, পান খাচ্ছে, এইগুলোই দেখছে সমাজে। মানে আসল যে রিয়েলিটি, ইউর অ্যাক্টার্স অ্যান্ড ইউর ডাইরেক্টার্স ইজ গড, ইউর ডাইরেক্টার্স আর গড। আর এই জিনিসটা যদি আমরা এখানে ডাইরেক্টরটা যখন দেখায় তখন আরে দারুণ তো এই ফিল্মটা, অর্থাৎ সে কিন্তু সমাজে সেটা দেখে যত তার মানে মানে একুরেট হবে সেটাই কিন্তু ওই আমাদের পুরস্কৃত হয়, পুরস্কার পায়। এগুলো থাকে এন্টারটেনমেন্টের। আগে ইয়াং জেনারেশন তো এখন বলে আল্লাহ, আপনি এই ধরনের এন্টারটেনমেন্টের জন্য বসে আছে, একটা ঘুষি মারলো, দেখা গেলো কোথায় গেছে, আবার ওই ঘুষির থেকে আরেক জায়গায় চলে আসে। বাস্তবে তো এটা না, সত্যজিৎ রায় এই ফিল্ম করে না। তো ফিল্ম ইনস্টিটিউটের মধ্যে এগুলো, যাই হোক, এগুলো করার পরেও এখন এগুলো না হলে এখন ফিল্মটা ঠিক প্রপার, পয়সাও তো লাগবে না, পয়সাও পে করতে হবে, তো পয়সা ছাড়া হবে না। তো পয়সাও দিলাম, আবার টু সাম এক্সটেন্ট সমাজের দর্পণ যেটা আমি বলি, সেটা নাটকেই হোক, মিরর অফ দ্য সোসাইটি, সেটা কিন্তু আমরা ফিল্মে দেখতে পাই। এবং তার জন্য আপনাদের এই যে কোর্সগুলো আছে, আরেকটা আছে রিপোর্টিং অফ নিউজ ফ্রম অটোমেশন, অর্থাৎ এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে এখন ব্যবহার করতে হবে, এবং তার জন্য যে সফটওয়্যার, এবং সেটাকে স্ট্রিমলাইন করে, সফটওয়্যারকে ইউজ করে স্ট্রিমলাইন করা, তার শুধু তাই নয়, সেখানে জার্নালিস্টিক যে ওয়ার্ক ফ্লো অ্যান্ড এনহান্স অটোমেটেড কন্টেন্ট প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমরা তো এখানে যাই না, ছোট ছোট আমার ছেলেমেয়েরা আছেন, এরা হয়তো অনেকটা আইডিয়া আছে এবং ওরা পড়েও। আরেকটা হচ্ছে নিউজ এখন আমরা টিভিতে আমরা দেখি কি সুন্দর মেয়েরাদের দেখি, ছেলেদের দেখি কোথাও গিয়ে কারোর ইন্টারভিউ নিচ্ছে, এর জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে, তার জন্য শিখতে হবে। এই ফিল্ম ইনস্টিটিউটে শিখতে হয় প্রেজেন্টিং নিউজ টু এন অডিয়েন্স অন টিভি, রেডিও অ্যান্ড ইন্টারভিউ এটসেট্রা। তাছাড়া আছে ডিজিটাল এডিটিং, কি ইউজিং কম্পিউটার সফটওয়্যার
এবং সেটাকে অল্টার করা, এনহান্স অ্যান্ড অ্যারেঞ্জ ডিজিটাল কন্টেন্ট লাইক photos, videos, then audios to create and finally polished product. Finally সেটা করে। এরপর আছে ডাইরেক্টর, ফিল্ম ডাইরেক্টর। আমার মনে আছে যখন আমি সব জায়গায় কথা বলি, আমি একবার কামরা নাম্বার ৫ একটা নাটক, আমি যখন ইন্টার মেডিকেল কম্পিটিশন ছিল, তো আমার যে প্রফেসর ছিল উনি আমাকে ডেকে পাঠালেন, তোমার তো ইন্টার মেডিকেল যে কম্পিটিশন হচ্ছে সেখানে তোমরা করতে হবে। ঠিক আছে, আমাকে একটা চাপরাশির রোল দিয়েছিল। চাপরাশির রোল মানে আমি কিন্তু প্রতিটা স্ক্রিনে কিন্তু আমি থাকবো, বাকিগুলো এটা একটা পাগলের অ্যাকচুয়ালি ওই যে নাটকটা ছিল। তো এগুলোকে সামলানো কি অবস্থা ইত্যাদি, কামরা নাম্বার ৫। তো আমরা তো তখন যখন যার যার ডায়লগ আমরা শুরু করলাম একজন আরেকজনের সাথে, খেতে বসলে আমরা ওই সিরিয়াস তো থাকতাম। তো তোমার ডায়লগটা আমার সাথে কি আছে, খেতে বসেছি বা কোথাও অনেক সময় কারেন্ট চলে যেত, রুম থেকে বেরিয়ে পড়াশোনা থাকে বেরোতাম, তোর সাথে তো আমার যে ডায়লগটা আছে একটু বলতো, একদম মুখস্থ ওঠে নিচ্ছে। আর আমি তো নিজেকে তখন ভাবছিলাম ওই সময়ে যে বাবুর্চি দেখে চাপরাশি যেহেতু আমি রাজেশ খান্না, মানে এইরকম একটা মানুষই একজন একে হাঙ্গল এরকম একটা আছে, এরকম করে তু কাহা হ্যাঁ ক্যা হিনা ঠান্ডাটা হ্যাঁ, তো নিজেকে একে হাঙ্গল ভাবছে। মানে আমরা নিজেকে যে যেভাবে সিনেমা দেখছে সেভাবে একদিন তুই নিয়ে একটু তকজাল হয়, কিন্তু কাজটা আলটিমেটলি আমরা করে নিই। আমাদের মাঝে উপস্থিত আছেন আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বি বিশাল ভট্টাচার্য, ডাইরেক্টর। উনিও কিন্তু সারাক্ষণ খুব চিন্তা করেন কি করা যায়, জার্নালিস্টদের জন্য কি করা যায়, জার্নালিজমের যারা জার্নালিস্টরা আছেন তাদের জন্য কি এই পদ্ধতি করলে। তো আমি বললাম ঠিক আছে, ওনাদের সাথে কথা বলুন। তো আমাদের মাঝে উপস্থিত আছেন। আর এখানে আমাদের আমি বলবো যে এই যে আমাদের যে ফিল্ম ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করলাম, এই ফিল্ম ইনস্টিটিউটে তার যে মানে আমি বলবো একটা বিরাট একটা অলঙ্কার কিন্তু আমরা যুক্ত করলাম এই ফিল্ম ইনস্টিটিউট সাথে। সে আর কেউ নয়, শ্রী বিপ্লব গোস্বামী। আমাদের সবাই জানেন লাপাতা লেডির নাম শুনে আমরা তো প্রথমে বুঝতেই পারিনি লাপাতা দিদি কি। অস্কার নমিনি হয়েছিল, স্ক্রিপ্ট রাইটার। এখানে বলা হয়েছে উনি কি কষ্টের মধ্যে, একবার লাস্টটা আমরা যখন বসেছিলাম বিয়ের মধ্যে বহু কষ্টে উনি বলেছিলেন, একটু হালকা বলেছেন, কিন্তু প্রথম দিকে যখন যে কত ওনার যেমন নাম বিপ্লব, অনেক বিপ্লব করে তারপরে কিন্তু চান্স পেয়েছে, না খেয়ে একটা ছোট রুমের মধ্যে কলকাতায় ছিলেন, সেখান থেকে এই ফিল্ম ইনস্টিটিউট সাথে যুক্ত হয়েছেন, পড়েছেন এবং আজকে মানে ন্যাশনাল লেভেলে উনি প্রচুর যে অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এখানে ওনাকে অ্যাডভাইজার হিসেবে আমরা ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমরা ওনাকে যুক্ত করেছি। ওনাকে যখন আমরা যুক্ত করি তখন ওনাকে আমি ডাকলাম, ডেকে আমি বললাম ভাই তোমার তো এটা দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, বাইরে অনেক জিনিস আছে, অনেক সুযোগ পাবে এগুলো, কিন্তু ইউর রুট ইজ ইন ত্রিপুরা, তোমার ত্রিপুরার জন্য আগে করো। আমি যখন প্রথম ওরালের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে কিং জর্জ মেডিকেল কলেজ থেকে পাস করি, আমি উদাহরণটা দিলাম ওনার সাথে। আমাকে বলছে স্যার বলছে আর कहाँ तुम त्रिपुरा में लौट के जाओगे, यहाँ पर सीनियर रेसिडेंट का खुला है पोस्ट है, तुम यहाँ बैठ जाओ। আমি বললাম যে স্যার এখানে তো অনেক ওরালের ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আছে, আমার ত্রিপুরাতে আপনার একজন পেশেন্টেরও যদি আমি কিছু কাজ করতে পারি, এটা কিন্তু আমার যেমন আত্মতৃপ্তি হবে এবং আমি যে কাজটা শিখলাম সেটার কিন্তু একটা পূর্ণ মর্যাদা আমি দিতে চাই। উনি বললেন ইয়েস, ভেরি গুড, ইউ গো হেড। তো আমি এই বিষয়টা ওকে বলেছিলাম যে বাইরে করো কিন্তু ত্রিপুরার জন্য কিছু করো। আমি প্রায় এসে শুনে অনেক গার্জিয়ান, আমার ছেলে এই ফার্স্ট হয়েছিল 12th ক্লাসে, তো এখন কোথায় বলে আমেরিকাতে থাকে। আমি আমেরিকা থেকে আমার কি লাভ, লন্ডনে আমার কি লাভ, আমি তো দেখতে পাচ্ছি না ওর কি, আমাদের কোনো লাভ আসবে না। যাক কয়েকদিনের জন্য ঘুরে আসো ইত্যাদি। ত্রিপুরারই ভারতবর্ষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেটা এই কেনই বলছেন যে আমাদের যারা ট্যালেন্ট, আগে বলা হতো ব্রেইন ইজ ড্রেন, আমাদের ভারতবর্ষের সমস্ত ব্রেইনগুলো ড্রেন হয়ে আমেরিকার মতো এই যে রাষ্ট্র সেটাকে শক্তিধর রাষ্ট্র বানাচ্ছে আমাদের লোক।
আমাদের মধ্যে অল পটেন্সিয়াল উই হ্যাভ। আমি জাতি জনজাতি সব মণিপুরি হোক, সব সম্প্রদায় লোক সংখ্যালঘু তাদের মধ্যে আমি যা দেখেছি এতদিনের আমার অভিজ্ঞতায় কোনো অংশে তাদের মধ্যে ট্যালেন্টের অভাব নাই। খালি একটা এক্সপোজার দেয় আর সঠিক যে তাকে ডাইরেকশন দেবে, যাকে পথ দেখাবে, এই ধরনের যারা এর সাথে অ্যাটাচ, এই ধরনের ব্যক্তি। তো বিপ্লব বাবুকে এখানে পেয়ে আমি অন্তত ওকে নিশ্চিন্ত, ওনাকে বলবো আরো সময় দিতে হবে, হবে না বাইরে এসব আপনি ছেড়ে দিন। আপনি ইন্ডিভিজুয়ালি কি করবেন ফরগেট, আপনি ফুল টিমকে আপনি সামনের দিকে আপনি নিয়ে যাবেন এবং এর মধ্যে কিন্তু আপনার খুশি, আপনার এর মধ্যে আত্মতৃপ্তি হবে। তাহলে গিয়ে আপনার যে কারণে আপনি এই পজিশন আপনি এসেছেন, আমি আপনাকে বলবো যে সেই বিষয়ে যদি আপনি চলেন এবং আগামী দিন আপনার মতো আরো আমাদের ত্রিপুরার থেকে তার প্রোডাকশন প্রডিউস হোক এবং আপনার জায়গায় আপনি যান, আরেকজন আসবে যে চড়াই অর্থাৎ দ্য শো মাস্ট গো অন, তাহলে আমরাও খুশি হব। प्रोफेसर उन्हें डीके पाठल, तुम लोग क्या कर रहे हो भाई, क्या हो रहा है तुम्हारा फिल्म का, अरे ये जो प्रैक्टिस कर रहे हो। हम लोग हम तो तैयार है। बोला एक काम करो, मेरा एक दोस्त है वो मिस्टर आनंद, वो मैं आया है मैं हमसे मिलने, वो मुंबई में रहते हैं, तो तुम्हारा ये ड्रामा देखना चाहते हैं। मैंने उनको रिक्वेस्ट किया थोड़ा सा देखिए। विश्वास करो আমরা তো ভেবেছিলাম তখন বয়স্ক, আচ্ছা আজকে দেখি হয়তো বোম্বে নিয়ে যাবে, বোম্বেতে ঢুকিয়ে দেবে, এরকম একটা মানসিক অবস্থা ছিল। যখন উনি বলেন পহলে আপনি শুরু করো, আর হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম ম্যান, আমার এখনো স্টিল মনে আছে মিস্টার আনন্দ। তো যখন আমরা করলাম আর সবার মধ্যে একে হ্যান্ডলও ভাবছে যে এইভাবে ওই একটা হ্যান্ডলকে বাদ দিয়ে ওকে নিয়ে যাবে, আমরা যাই হোক খুব সুন্দরভাবে করলাম। উনি দেখলেন আর এটা উইদিন 45 মিনিটে শেষ করতে হবে। দেখার পরে আমি আবার এই আপনার কি বলে আমার তো ওই খৈনি যেতে হবে, খৈনি, তো খৈনি তো আমি খাই না, কিন্তু ওই খৈনির পরে ওই যে আমরা মুসুরি বলি না, এটা আমি খেতাম। তো এটার যে ফিঙ্গারিং, তার যে এটা এবং নদী কিনার বা তিরছি নজরিয়া শীতল পেয়ার, এটা গান করতে হবে। কিন্তু এই এর মধ্যে এমনভাবে ঠোঁটের ভিতর দিতে হবে অ্যাজ ইট মানে ইট ইজ ন্যাচারাল। এইভাবে ছোট ছোট জিনিসগুলো উনি চেঞ্জ করে দিলেন পুরো, মানে যে আমাদের ড্রামাটা কমপ্লিট। আমরা বললাম কি ড্রামা করছিলাম এতদিন ধরে ফালতু জিনিস, এবং আমরা ফার্স্ট হয়েছি। আপনারা বিশ্বাস করুন, আমরা ওই দিন ইন্টারমেডিকেল যে কম্পিটিশন হয়েছিল ফার্স্ট হয়েছে। তো আমি সেটাই বলছি যে আমি আগামী দিনে এখানে তো এই যে জিনিসগুলো আমি করলাম অলমোস্ট আমাদের এখন কিন্তু অ্যাভেলেবিলিটি হয়ে গেছে। আমি বিপ্লব বাবু আমার কাছে এসেছিলেন, ক্যামেরা লাগবে, এই লাগবে, আমি যা লাগে আমি দেবো, এবং কিছু কিছু ক্যামেরা আমি বলছি এই জায়গায় অ্যাভেলেবল আছে, অ্যান্ড হি অলরেডি ওয়েন্ট দেয়ার অ্যান্ড হি টক টু দেয়ার। আমি আবার বলবো যে ত্রিপুরা, আমরা বারবার বলছি একটা নিউ ত্রিপুরা আমরা ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া, অপারেশন সিন্দুরের পর আমরা নিউ ত্রিপুরা বানাতে চাই, যেখানে জনজাতি, জাতি এবং মণিপুরী, সংখ্যালঘু সবাই আমরা একসাথে থাকতে চাই। সবাইকে নমস্কার, ধন্যবাদ। যারা আজকে প্রাইজ পাবে তাদেরকে কনগ্রেচুলেশন, যারা পাইনি তাদেরকেও আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি সামলাচ্ছিলাম, তখন উনি আইসি ডিপার্টমেন্টের এই দপ্তরের দায়িত্বে ছিলেন। এসে আমাকে বললেন যে এরকম আমরা ফিল্ম ইনস্টিটিউট করব। যখনই ধরেন ফিল্ম ইনস্টিটিউট মানে তো একটা বিরাট বিষয়। আমি বললাম এটা কি হবে, বলে আমরা করছি। আর আমার একটা সবসময় একটা বিশ্বাস, ইয়াং আমাদের মধ্যে young man in our one of the young, if I say young, তো রেগে যায় মাঝে মাঝে, বলে আর কবে আমি আর বড় হবো। তো ইয়াংগেস্ট মিনিস্টার ইন আওয়ার ক্যাবিনেট, আমার একটা বিশ্বাস থাকে কিছু না কিছু একটা হবে। তো যাই হোক, আমার মনে আছে 22শে নভেম্বরে আমি গেলাম, সেখানে গিয়ে আমরা তখন ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন, যিনি এখন শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে, তেলেঙ্গানার এখন গভর্নর। কিছু বুঝি আর না বুঝি, যাই হোক ওখানে বসে গেলাম, ফিতাও কাটলাম, সব কিছু করলাম। আর আমার পক্ষে একটা অসুবিধা হয় যে গিয়ে দেখতে থাকি, প্রথমে বুঝার চেষ্টা করি, না বুঝে কিছু একটা বলে দিলাম,
হবে না। তো এই এতদিনে গিয়ে টু সাম এক্সটেন্ট আমি বুঝতে পারলাম এই যে ইনস্টিটিউশনের প্রয়োজনীয়তা থেকে। আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী, আমাদের সবাই প্রিয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আজকে গেস্ট অফ অনার। ওনাকে আবার যে দায়িত্ব দেওয়া হলো, পর্যটনে আপনারা দেখুন এত সুন্দর কাজ করছে। এবং গতকালই ভার্চুয়ালি আমার সাথে আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার ডোনার, সেখানে আমাদের দুই সেক্রেটারি ছিলেন, আমিও ছিলাম, ভার্চুয়ালি কথা হচ্ছিল। আমার একটা প্রোগ্রাম ছিল ডেন্টাল কলেজে, সেখান থেকে তড়িঘড়ি করে সেই প্রোগ্রামে শেষ করে দৌড়ে গেলাম। 1টার সময় ছিল প্রোগ্রাম, বাট হি ওয়াজ বিগ লেট। তো আমার পক্ষে সুবিধা হলো, আবার উনি এসে আফটার 15 মিনিটস কে উনি বললেন যে সরি, আমি দুঃখিত। আমি বললাম না, নো প্রবলেম, ইউ ক্যান ক্যারি অন। তো যখন আমাদের প্রেজেন্টেশন যাওয়া হলো আমাদের এই 21টা প্রজেক্ট নিয়ে ওনার সাথে, আমাদের বিভিন্ন পর্যটনের কি কি আমরা করছি সারা ত্রিপুরায়, এবং সব কিছু লিডারশিপে কিন্তু আমাদের ইয়াং যে মন্ত্রী আছেন, কিন্তু আমাকে যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে সব স্টেটেরই বলতে হয়, তো আমি সেখানে প্রতিটা ক্ষেত্রেই আমি কি কি করছি, আর আমি খুব স্টাডি করে আমি যাই সব জায়গায়। তো এইগুলো থাকাতে মানে উনিও খুব কিন্তু এক্সপিরিয়েন্স পার্সন, আপনারা সবাই জানেন সিন্ধিয়াজি, উনি বুঝছেন যে না, উনি তো সব কিছু জানেন এরকম না, ভাষা কিছু না। তাই বললাম সব তো হলো, অনেকদিন ধরে তো সেই আপনার মিটিং হচ্ছে। আমার সেক্রেটারি মহোদয় আমাকে বলছিলেন স্যার একটু বলবেন, আর ভালো লাগছে না কতবার আর এইসব প্রেজেন্টেশন দেবো। তা আমি বললাম একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, আর সব কিছুতে যখন যখন আমি যেটা বলছি ফাইন, ওয়ান্ডারফুল, সেলুট আমাকে বারবার বলছে। তাই বললাম সব হলো, এখন তো কিছু তো টাকা পয়সা আপনার স্যাংশন করতে হবে। আপনি মেঘালয়ে অলরেডি ইন প্রিন্সিপাল আপনি ওনাদেরকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছেন। তো আমাদের দিন, আমাদের যে আছে বলে দে দিয়া না, আপ বোধ দিয়ে তো দে দিয়া। তো কালকে 450 কোটি টাকার উপরে উনি স্যাংশন দিয়ে দিয়েছেন। আমি এই কারণে বলছি জিনিসটা, যে পর্যটন মন্ত্রী যে কথাটা উনি বললেন যে এখানে যারা আগামী দিনে, আমরা সবসময় আমরা জানি যে কাশ্মীরকে করি সিনেমা দেখতাম, যে কাশ্মীর হবে যে ওইখানে একটা জায়গা যেখানে ফিল্ম করা যায়। তো আমাদের ত্রিপুরাতে এখন তো ঢঙে চেঞ্জ হয়ে গেছে, পুরো সিনেমার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। এখানে নৌকা করে গেলাম আর গান করলাম, আর সেইগুলো কিন্তু এখন আর নেই। এখন বাস্তব যে বিষয় সেইগুলো কিন্তু মানে সমাজ থেকে নিয়ে তার যে বিষয়টা দেওয়া, সেটার নাম হচ্ছে সিনেমা। এবং সত্যজিৎ রায় মহোদয় উনি কিন্তু সেগুলো স্টার্ট করেছেন, মৃণাল সেন সেগুলো স্টার্ট করেছেন। তো আমাদের এখানে এই যে পর্যটনের 21টা প্রজেক্ট মানে স্যাংশনগুলো, আমি আশা করি যারা আমাদের ছেলে মেয়েরা আজকে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করবে, তারা আগামী দিন এই সুযোগটা, এবং প্রধানমন্ত্রী যে অনেক কিছু শেখার আছে। মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন ভোকাল ফর লোকাল, আমি বাইরে কেন যাবো, ত্রিপুরাতেই থাকবো। এই প্লেন ভাড়া দিয়ে এক জায়গায় যাওয়া, তো ত্রিপুরাতে এত সুন্দর, এক তো এখানে যদি শুটিং হয় এবং সেটা যদি প্রদর্শন করা হয়, তাহলে কিন্তু সমস্ত ভারতবর্ষ জানবে, সারা পৃথিবী জানবে। তো আমরা তো সেটা আমরা করছি, প্রথম ইনফ্রাস্ট্রাকচার যা হচ্ছে এখানে, যদিও বিরোধীরা বলে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আজকে এখানে ফিল্ম ইনস্টিটিউট, ওনাদের সময়ে 35 বছর, ওই খালি প্রসেশন কত বাড়ানো যায় এইসবেরই চিন্তা ভাবনা। আর আমরা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করা যায়, আর তার থেকে কিভাবে মানুষকে কর্মসংস্থানের সুযোগ করি, সেই ব্যবস্থাটা আমরা করি। এবং আমরা করছি, না মানুষ দেখছে, বুঝছে। আমাদের মাঝে বলছেন যে আগে আমার মন্ত্রী বাহাদুরের যখন এই আইসিডি ডিপার্টমেন্টের ছিলেন, ওনারও যেমন প্রমোশন হয়েছে, ওনারও কিন্তু আজকে ভাইস চ্যান্সেলর হয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ দেবো। সেটা ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি হয়েছে। ইট ইজ ভেরি, মানে আমি বলবো আমাদের জন্য একটা ইন্সপিরেশনের বিষয়। আমার বলতে দ্বিধা নেই, আমরা এখানে উইমেন্স কলেজ একটা আছে, এই আর্টিকেল 1960 থেকে আমরা দেখে এসছি একটা উইমেন কলেজ, খুব নাম করা। আমাদের যারা মেয়েরা আছেন তারা কিন্তু সেখানে পড়াশোনা করেন। আমরা
এইবারে ক্যাবিনেটে ডিসিশন নিলাম এটা উইমেন্স ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি। শুধু তাই না, টিআইটি যে আমাদের আছে, টিআইটি মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটাকেও একটা ইউনিভার্সিটি করার জন্য সেটাও কিন্তু আমরা আমাদের ডিসিশন হয়ে গেছে। আপনি আমাদের কিন্তু আজকে একটু আমাদের একটা রোড ম্যাপ আপনারা দেখাতে পেরেছেন। আমি বসে বসে ভাবছিলাম, আর প্রায়ভাবে যখন যাই এর মধ্যে এই 2022-এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই, আমি তো খুব সহজ সরল মানুষ। I am also one of the representative of the mass people. এখানে কি সার্টিফিকেট কোর্স আর 3 মাস 6 মাস, why not it should be this ব্যাচেলার ডিগ্রি, why not পোস্ট গ্রাজুয়েশন? কিন্তু উনি কিন্তু চোখ খুলে দিয়েছেন এবং ইন প্রিন্সিপল আমি বলছি যে আমরা এখানে শুধু ফিল্ম ইনস্টিটিউট না, ইউনিভার্সিটিও আমরা আগামী দিন করবো। সেটা আমি আজকে এখানে বসে বসে ভাবছিলাম এবং আমরা নিশ্চয়ই সেটা আমরা জমির বিষয় যেটা বলছিলেন, আমরা অলরেডি 50 একরের মতো জায়গা, আমি নামটা নাই বললাম, একটা জায়গার মধ্যে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি। এবং আমি বলেছি যে দেখুন, এইসব ফিল্ম ইনস্টিটিউটের বিষয় হচ্ছে বিরাট জায়গা লাগবে, পরবর্তী সময় যেন এমন না হয় যে কম জায়গা, একটু বড় আকৃতির আগের থেকে যদি জায়গাটা বেশি হয়, তারপরে আস্তে আস্তে করে ডেভেলপ করলে সেখানে শুটিং হতে পারে, অনেক কিছু আপনাদের আছে। তো সেইভাবে আমরা কিন্তু প্রায় 50 একরের মধ্যেই আমরা ডিমান্ড করেছি এবং আমার দপ্তরের মধ্যে আছে রেভিনিউ। তো কিন্তু আমাদের ইল্লা যেটা একটা সাব জুডিস হয়ে গেছে, তো জায়গাটা ইমিডিয়েটলি। আর সবসময় মানে আমার ব্যক্তিগতভাবে এবং আমার যে ক্যাবিনেট যে আমাদের টিম, আমরা সবসময় চাই হোয়াই নট টুডে টু বি ইমপ্লিমেন্টেড। এই যে একটা মানসিকতা করতে গিয়ে ওই বুঝট গেলাম যে এখন কোর্টে যদি যাই কিছু করার নাই, তার সাবস্টিটিউট আমরা আরেকটা জায়গা এখন আমাকে সেক্রেটারির মধ্যে বললে যে আরেকটা সামনে আরেকটা জায়গায় এরকম পাওয়া গেছে, আমি এটার খবর নেব এবং আমরা করবো, দ্যাট উইল ডু। আপনাদের বললাম আজকে বলার জন্য বলে আলটিমেটলি সেটা কিন্তু কাজ হয় না। আমরা যেটা বলি, আমি সবসময় বলি, আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, চেষ্টাটা করতে হবে, মিথ্যা কথা বলবো না শুধু আজকে মানে মানুষের মন নেওয়ার জন্য এরকম না। সিরিয়াসলি উই উইল ট্রাই আওয়ার বেস্ট এবং সেটা হবে আগামী দিন। ইন প্রিন্সিপাল আমি বললাম, বাকি দেখছি আমরা কথা বলবো। যারা আমাদের মিনিস্টাররা আছেন তাদের সাথে, এখানে তো একজন মিনিস্টার আছেনই, এবং আমরা সবার মতামত নিয়ে আগামী দিন আমরা হয়তো সময় নেবে, কিন্তু এজ আর্লি এজ পসিবল যাতে করা যায়। আমি গতকালও এখানে ডেন্টাল কলেজে আমি গিয়েছিলাম, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেটাই এবার 3rd ইয়ার। সেখানেও আমি আমার জার্নি বললাম, এই ডেন্টাল কলেজ উইদিন 9 মান্থে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে ডেন্টাল কলেজ উদ্বোধন করেছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ 50টা সিট নিয়ে, এবং সেখান থেকে আজকে এটা 63 সিটস হয়েছে। তো ইচ্ছা থাকবে, আর জেদ যদি ভিতরে না থাকে কোনো কিছু হবে না। ওই যে উপর এলাম খেলাম, আচ্ছা হলে হলো, না হলে নাই। তো আমার মনে হয় এই ধরনের জেদ আমাদের, যেহেতু আমরা মানে লিডার অফ আর হাউস এবং লিডার অফ দ্য ক্যাবিনেট, তো আমার মানে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার বলে, আমাদের বড় ইঞ্জিন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইঞ্জিন দিচ্ছে, আমরা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিন, আর আমিও একজন ড্রাইভার। সেই ইঞ্জিনের ড্রাইভার হিসাবে অন্যান্য যারা মন্ত্রীরা আছেন সেই দিশায় এবং যারা আমাদের অফিসাররা আছেন সেইভাবেই ওনারা চলছেন, নিশ্চয়ই আমরা করব। আমি এখানে উপস্থিত আছেন আমাদের সার্টিফিকেট প্রদান করা হবে, তাদেরকে অনেক অভিনন্দন আগামী দিনের জন্য এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে আমার বিগত দিনের কিছু অভিজ্ঞতা এখানে তুলে ধরতে চাইব, কারণ এই দপ্তরের দায়িত্বে মন্ত্রী হিসাবে আমি একসময় ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা 2022 সালে নভেম্বর মাসে আমরা একটা স্বপ্ন নিয়ে এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা শুরু করেছিলাম। আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা ছোটভাবে তৈরি করব, কিন্তু ভবিষ্যতে এই ইনস্টিটিউটকে কেন্দ্র করে
ত্রিপুরা রাজ্যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে আমরা তৈরি করতে পারি সেই দিশায় এই ইনস্টিটিউট কাজ করবে। সার্টিফিকেট কোর্স দিয়ে আমাদের শুরু হয়েছিল এবং আজকে ডিপ্লোমা কোর্স এবং যে সেগমেন্টগুলোতে সার্টিফিকেট কোর্স আমরা শুরু করেছিলাম তার পরবর্তী